এখন কুন্দনন্দিনীকে পুনর্বার পাইয়াই তাহাকে স্বামী দান করিলাম, আর আমিও এখন গৃহত্যাগ করিয়া চলিলাম। আর যে তোমার সহিত সাক্ষাৎ হইবে এমন ভরসা নাই। কুন্দনন্দিনী থাকিতে আমি আর এদেশে আসিব না, এবং আমার সন্ধানও পাইবে না। আমি এখন পথে কাঙালিনী হইয়া ভিখারিণী বেশে দেশে দেশে ফিরিব। ফিরে এলাম পরবর্তী পর্ব নিয়ে। আজকের পর্বটি শুরু করার আগে আগের পর্বটি একটু ছোট্ট করে বলে দিই। আগের পর্বে দেখা যায় কুন্দনন্দিনীর সঙ্গে নগেন্দ্রনাথের বিবাহ হয়েছে, তবে সেটা সূর্যমুখীর সম্মতিতেই। কিন্তু কমলমণি চেষ্টা করেছিল আটকাতেই বিবাহ, কিন্তু সে পারেনি, কেননা সে আসার আগেই বিবাহ হয়ে যায় এবং বিয়ের পরের দিন সকালেই গৃহত্যাগিনী হয় সূর্যমুখী। কমলমণি পরদিন সকালে শয়ন গৃহে দেখে সূর্যমুখী সেখানে নেই। খাটের ওপরে রয়েছে শুধুমাত্র একটি পত্রখানি। আর এর পরের কাহিনী আজকের এই পর্বে আপনি শুনতে চলেছেন। চলুন তাহলে শুরু করা যাক। তার আগে আমি সায়ন্তিকা, শুরু হচ্ছে বিষবৃক্ষ। শোকের বেগ সম্বরণ হইলে কমলমণি পত্র খুলিয়া পড়িলেন। পত্রখানির শিরোনামাই তাহারই নাম। সূর্যমুখী পত্রখানিতে লিখেছেন, যেদিন স্বামীর মুখে শুনিলাম যে আমাতে আর তাহার কিছুমাত্র সুখ নাই, যিনি কুন্দনন্দিনীর জন্য উন্মাদগ্রস্ত অথবা প্রাণ ত্যাগও করিতে পারেন, সেই দিনেই মনে মনে সংকল্প করিলাম, যদি কুন্দনন্দিনীকে আবারও কখনো পাই, তবে তাহার হাতে আমার স্বামীকে সমর্পণ করিয়া তাহাকে সুখী করিব। কুন্দনন্দিনীকে স্বামী দান করিয়া আমি গৃহত্যাগ করিয়া যাইব, কেননা আমার স্বামী কুন্দনন্দিনীর হইলেন, ইহা আমি চোখে দেখিতে পারিব না। এখন কুন্দনন্দিনীকে পুনর্বার পাইয়াই তাহাকে স্বামী দান করিলাম, আর আমিও এখন গৃহত্যাগ করিয়া চলিলাম। কালই বিবাহ হইবার পরই আমি রাত্রে গৃহত্যাগ করিয়া যাইতাম, কিন্তু স্বামীর যে সুখের কামনায় নিজের প্রাণখানা আপনি বধ করিলাম, সে সুখ এই একদিন চোখে দেখিয়া যাইবার সাধ ছিল আমার। তাছাড়াও তোমাকে আরো একবার দেখিয়া যাইব, ইহা আমার সাধ ছিল। তোমাকে আমি আসিতে লিখিয়াছিলাম, তুমিও যে অবশ্যই আসিবে তাহা আমি জানিতাম। এখন আমার উভয় সাধ পরিপূর্ণ হইয়াছে। আমার যিনি প্রাণাধিক তিনি সুখী হইয়াছেন, ইহা আমি দেখিয়াছি। তোমার নিকট আমি বিদায় লইয়াছি, এখন আমি চলিলাম। তুমি যখনই পত্রখানি পাইবে, ততক্ষণে আমি অনেক দূর চলিয়া যাইব। তোমাকে যে বলিয়া আসিলাম না, তাহার কারণ এই যে, তা হইলে তুমি আমাকে যাইতেই দিতে না। এখন তোমাদের কাছে আমার একটাই ভিক্ষা, এই যে তোমরা আমার সন্ধান করিও না। আর যে তোমার সহিত সাক্ষাৎ হইবে এমন ভরসা নাই। কুন্দনন্দিনী থাকিতে আমি আর এদেশে আসিব না, এবং আমার সন্ধানও পাইবে না। আমি এখন পথে কাঙালিনী হইয়া ভিখারিণী বেশে দেশে দেশে ফিরিব, ভিক্ষা করিয়া দিন পাত করিব। আমাকে কেই বা চিনিবে? আমি টাকা কড়ি সঙ্গে লইয়া আসিতেই পারিতাম, কিন্তু আমার প্রবৃত্তি হইল না। আমার স্বামী আমি ত্যাগ করিয়া চলিলাম, সোনা রূপা সঙ্গে লইয়া চাইব কি করিয়া? তুমি আমার একটি কাজ করিও, আমার স্বামীর চরণে আমার কোটি কোটি প্রণাম জানাইও। আমি তাহাকে পত্র লিখিয়া চাইতেই পারিতাম, কিন্তু পারিলাম না। অনেক চেষ্টা করিয়াছিলাম, কিন্তু চোখের জলে অক্ষর দেখিতে পাইলাম না। কাগজ ভিজিয়া নষ্ট হইল। কাগজ ছিঁড়িয়া ফেলিয়া আবার লিখিলাম, আবার ছিঁড়িলাম, আবার লিখিলাম, আবারও ছিঁড়িলাম, কিন্তু আমার বলিবার যে কথা আছে, তাহা কোনো পত্রেই আমি লিখিতে পারিলাম না। কথা বলিতে পারিলাম না বলিয়া তাহাকে পত্র লেখাও হইল না। তুমি যেমন করিয়া ভালো বিবেচনা করো
তেমনি করিয়া আমার এই সংবাদখানা তাহাকে দিও। আর শোনো, তাহাকে বুঝাইয়া বলিও যে তাহার উপর রাগ করিয়া আমি দেশান্তরে চলিলাম না। তাহার উপর আমার রাগ নাই, কখনো তাহার উপর আমার রাগ ছিলও না, আর করিবও না। যাহাকে মনে হইলেই আহ্লাদ হয়, তাহার উপর কি আর রাগ করা যায়? তাহার উপর যে অচলা ভক্তি, তাহারই রহিল। যতদিন না মাটিতে এ মাটি মিশে, ততদিন থাকিবে। কেননা তাহার সহস্র গুণ আমি কখনো ভুলিতে পারিব না। এত গুণ কাহারও নাই, এত গুণ কাহারও নাই বলিয়াই আমি তাহার দাসী। তবে আমি তাহার দাসী হইবার যোগ্য নহি। তাহার নিকট আমি জন্মের মতো বিদায় লইলাম, জন্মের মতো স্বামীর কাছে বিদায় লইলাম। ইহাতেই জানিতে পারিবে যে আমি কত দুঃখে সর্বত্যাগিনী হইতেছি। তোমার কাছেও আমি জন্মের মতো বিদায় হইলাম। আশীর্বাদ করি, তোমার স্বামী পুত্র দীর্ঘজীবী হোক, তুমি চির সুখী হও। আরও আশীর্বাদ করি যে যেদিন তুমি স্বামীর প্রেমে বঞ্চিত হইবে, সেই দিন যেন তোমার আয়ু শেষ হয়। আমায় এই আশীর্বাদ কেহ করে নাই। যে বৃষবৃক্ষের বীজ বপন হইতেই ফলের উৎপত্তি এবং ফল ভোগ পর্যন্ত ব্যাখ্যানে আমরা প্রবৃত্ত হইয়াছি, তাহা অবশ্যই সকলের গৃহ প্রাঙ্গণে রোপিত আছে। কেহই এমন মনুষ্য নাই যে তাহার চিত্ত রাগ, দেশ, কাম, ক্রোধাদির অস্পৃশ্য, এমনকি জ্ঞানী ব্যক্তিরাও। কিন্তু মনুষ্যে মনুষ্যে প্রভেদ হয়েছে। কেহ আপন উচ্ছ্বালিত মনোবৃত্তি সকল সংযত করিতে পারেন না এবং সংযত করিয়া থাকেন। যিনি করিয়া থাকেন তিনিই মহাত্মা। কেহ বা আপন চিত্ত সংযত করে না, তাহার জন্যই বিষবৃক্ষর বীজ উপ্ত হয়। চিত্ত সংযমের অভাবই ইহার মূল কারণ, তাহাতেই এই বৃক্ষের বৃদ্ধি। একবার ইহার পুষ্টি হইলেই আর নাশ নাই। ইহার ফল বিষময়, যে খাইবে সেই মরিবে। তবে ক্ষেত্রভেদে বিষবৃক্ষে নানা ফল ধরে। প্রকৃতি ও শিক্ষার উপর নির্ভর করে চিত্ত সংযম। কিন্তু গুরুপদেশকে কেবল শিক্ষা বলা যায় না, অন্তঃকরণের পক্ষে দুভোগই প্রধান শিক্ষা। তাই নগেন্দ্রনাথের এই শিক্ষা কখনো হয় নাই। জগদীশ্বর তাহাকে সকল সুখের অধিপতি করিয়া পৃথিবীতে পাঠাইয়াছিলেন। কান্তরূপ, অতুল ঐশ্বর্য, নিরোগ শরীর, সর্বব্যাপিনী বিদ্যা, সুশীল চরিত্র, স্নেহময়ী সাধ্যী স্ত্রী, এ সকলই একজনের ভাগ্যে প্রায় ঘটেই না। কিন্তু নগেন্দ্রের জীবনে এ সকলই ঘটিয়াছিল। প্রধান পক্ষে নগেন্দ্র নিজ চরিত্রগুণে চিরকাল সুখী। তিনি ছিলেন সত্যবাদী, পরোপকারী, অথচ ন্যায়নিষ্ঠ। সকলের প্রতি তিনি ছিলেন কৃপাবান এবং দয়ালু। এরূপ চরিত্রের পুরস্কারই অবিচ্ছিন্ন সুখ। নগেন্দ্রের আর শৈশব তাহাই ঘটিয়াছিল। তাহার দেশের সম্মান আর বিদেশে যশ। যদি তাহার কপালে এত সুখ না ঘটিত, তবে তিনি কখনো এত দুঃখী হইতেন না। দুঃখী না হইলে লোভে পড়িতেন না। যাহাতে অভাব, তাহাতে লোভ। কুন্দনন্দিনীকে এমন ভাবে দেখিবার পূর্বে নগেন্দ্র কখনো লোভে পড়েন নাই, কেননা কখনো কিছুরই অভাব তিনি জানিতে পারেন নাই। সুতরাং লোভ সম্বরণ করিবার জন্য যে মানসিক অভ্যাস বা শিক্ষা আবশ্যক, তাহা তার হয় নাই। এই জন্যই তিনি চিত্ত সংযমে প্রবৃত্ত হইয়াও সক্ষম হইলেন না। নগেন্দ্রনাথের যে দোষ নাই এমনতর বলা যায় না। তাহারই দোষ গুরুতর, প্রায়শ্চিত্ত গুরুতর আরম্ভ হইল। বলা বাহুল্য যে যখন সূর্যমুখীর পলায়নের সংবাদ গৃহমধ্যে রাষ্ট্র হইল, তখন তাহার অন্বেষণে লোক পাঠাইবার বড় তাড়াতাড়ি পড়িয়া গেল। নগেন্দ্র চারিদিকে লোক পাঠাইলেন, শ্রীশচন্দ্র লোক পাঠাইলেন, কমলমণির চারিদিকে লোক পাঠাইলেন। বড় দাসীরা জলের কলসি ফেলিয়া
ছুটিল। কতকগুলি আত্মীয় লোক গাড়ি লইয়া বড় রাস্তায় গেল। গ্রামস্থ লোকেরা মাঠে ঘাটে খুঁজিয়া দেখিতে লাগিল। ভদ্র লোকেরাও বারোয়ারির আট চালায়, শিবের মন্দিরের রকে অন্যান্য তথাবিত স্থানে বসিয়া গোট করিতে লাগিলেন। প্রথমে শ্রীশচন্দ্র, নগেন্দ্র এবং কমলমণিকে ভরসা দিয়ে বললেন, তিনি কখনো পথই হাঁটেন নাই, কত দূরই বা যাইবেন, আর এক পোয়া আধ ক্রোশ পথ গিয়া হয়তো কোথাও বসে আছেন, এখনই সন্ধান পাইব। কিন্তু যখন 2-3 ঘন্টা অতীত হইল, অথচ সূর্যমুখীর কোনো সংবাদ পাওয়া গেল না, তখন নগেন্দ্র স্বয়ং তাহার সন্ধানে বাহির হইলেন। কিছুক্ষণ রৌদ্রে পুড়িয়া মনে করিলেন, আমি খুঁজিয়া বেড়াইতেছি এখানে, কিন্তু হয়তো সূর্যমুখীকে এতক্ষণে বাড়ি আনিয়াছে। এই ভাবিয়া বাড়ি ফিরিলেন। বাড়ি আসিয়া দেখিলেন সূর্যমুখীর কোনো সংবাদই নাই। আবার বাহির হইলেন, আবার ফিরিয়া বাড়িতে আসিলেন। এইরূপই দিনমান গেল। বস্তুত শ্রীশচন্দ্র যাহা বলিয়াছিলেন তাহাই সত্য। সূর্যমুখী কখনো পদব্রজে বাড়ির বাহিরে যান নাই। কত দূরই বা যাইবেন? বাড়ি হইতে অর্ধ ক্রোশ দূরে একটা পুষ্করিণীর ধারে আমবাগানে শয়ন করিয়াছিলেন। একজন খানসামা যে অন্তঃপুরে যাতায়াত করিত, সেই সন্ধান করিতে করিতে সেইখানে আসিয়া তাহাকে দেখিল। চিনিয়া বলিল, আজ্ঞে মা ঠাকুরন, আসুন। সূর্যমুখী কোনো উত্তর করিলেন না। সে আবার বলিল, আজ্ঞে আসুন না, বাড়িতে সকলে বড় ব্যস্ত হইয়াছেন। সূর্যমুখী তখন ক্রোধ ভরে কহিলেন, আমাকে ফিরাইবা তুই কে? খানসামা তখন ভীত হইয়া সেখানে দাঁড়াইয়া রহিল। তাহা দেখিয়া সূর্যমুখী আবার কহিলেন, তুই যদি এখানেই দাঁড়াইবি, তবে আমি এই পুকুরের জলে ডুবিয়া মরি। খানসামা তখন কিছু করিতে না পারিয়া দ্রুত গিয়া নগেন্দ্রকে সংবাদ দিল। নগেন্দ্র শিবিকা লইয়া স্বয়ং সেখানে আসিলেন, কিন্তু তখন আর সূর্যমুখীকে সেখানে পাইলেন না। নিকটে অনুসন্ধান করিলেন, কিন্তু কিছুই হইল না। সূর্যমুখী সেখান হইতে এক বনে গিয়া বসিয়াছিলেন। সেখানে এক বুড়ির সঙ্গে সাক্ষাৎ হইল। বুড়ি কাঠ কুড়াইতে আসিয়াছিলেন, কিন্তু সূর্যমুখীর সন্ধান দিতে পারিলে ইনাম পাওয়া যাইবে, অতএব সেও সন্ধানেই ছিল। সূর্যমুখীকে দেখিয়া জিজ্ঞাসা করিল, হা গা, তুমি কি আমাদের মা ঠাকুরন গা? সূর্যমুখী তখন বলিলেন, না বাছা। তুমি আমাদের মা ঠাকুরনি গা? তোমাদের মা ঠাকুরনি কে গা? ওই যে বাবুদের বাড়ির বউ গা। সূর্যমুখী তখন বুদ্ধি করে বলিলেন, তা আমার গায়ে কি সোনা দানা আছে যে আমি বাবুদের বাড়ির বউ হব? হ্যাঁ, তাও তো বটে। সে তখন কাঠ কুড়াইতে কুড়াইতে অন্য বনে গেল। সেই দিনটা এমন ভাবে বৃথাই গেল। রাত্রেও কোনো ফল লাভ হইল না। পুরুষ অনুসন্ধানকারীরা খুব কমই সূর্যমুখীকে চিনিত। কাজে পথে ঘাটে কোনো মহিলা থাকিলেই তাদেরকে মা ঠাকুরনি বলিয়া পিছু লাগিত। কাজে ভদ্রলোকের ছেলে মেয়েদের একা পথে ঘাটে স্নান করা বন্ধ হইল। শ্রীশচন্দ্র আর স্থির থাকিতে না পারিয়া কলিকাতায় গিয়া অনুসন্ধান করিতে লাগিলেন, এবং কমলমণি গোবিন্দপুরে থাকিয়া অনুসন্ধান করিতে লাগিলেন। এখানেই শেষ করছি আজকের এই পর্বটি। আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।